ওরে বাবারে, আর দৌড়াতে পারছি না। তমা দাঁড়া প্লিজ। দাঁড়াবো না, এভাবে দৌড়ালে পড়ে যাবি তো। পড়বো না, আমার জন্য অন্তত দাঁড়া, আর পারছি না প্লিজ। ওকে দাঁড়ালাম। তিশা আমার কাছে এসেই বালুতে ধপ করে বসে পড়ল। হাসছিস কেন? তোর হাঁপানো দেখে। এমন অচেনা জায়গায় এভাবে কেউ দৌড়ায়? অচেনা জায়গা বলেই তো এমন স্বাধীনভাবে। প্লিজ মন খারাপ করিস না, তোকে একটুখানি স্বাধীনতা দেওয়ার জন্যই তো এত বাহানা দিয়ে কক্সবাজার নিয়ে আসলাম। এজন্য আপনাকে এতগুলো পাগলি একটা। ওই আমি মোটেও পাগলি না। এই বালুচরে দৌড়ে তোর যা অবস্থা হয়েছে, এখন সত্যিই তোকে পাগলি লাগছে। এভাবে যে দৌড়াচ্ছিলি, পড়ে গিয়ে যদি ব্যথা পেতিস, ব্যথা সারানোর জন্য তো তুই আছিস। আমি তো আর সবসময় থাকবো না। তোর বিয়ে হলেই আমি বিয়ে করব না, তোকে কতদিন বলবো? ইস, যখন মনের মানুষের সাথে দেখা হবে তখন এই তিশাকে ভুলেই যাবি। না রে, তোকে কখনো ভুলতে পারবো না। তুই তো শুধু আমার বান্ধবী না, আমার বোন। তাছাড়া আম্মু আব্বু মারা যাওয়ার পর তুই তো আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিস, না হলে এতদিনে মামির অত্যাচারে আমি হয়তো। তমা প্লিজ, একটু আনন্দের জন্য এখানে এসেছি আমরা। এসব প্লিজ মনে করিস না। ঠিক আছে, এখন রুমে চল। ওকে। এসে গোসল করে নিলাম। বালুচরে দৌড়ে সত্যি যা অবস্থা হয়েছিল, পুরো পাগলি হয়ে গিয়েছিলাম। গোসল করে রুমে আসতেই ফোন বেজে উঠল। মামি শব্দটা স্ক্রিনে ভেসে উঠেছে দেখেই রাগ উঠে গেল। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, রিসিভ করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু ফোনটা বারবার বেজেই চলেছে। মাত্র 2 দিনের জন্য কক্সবাজার এসেছি, তাও এই মহিলা আমাকে শান্তি দিচ্ছে না, বারবার ফোন করেই যাচ্ছে। হ্যাঁ মামি বলো। ফোন রিসিভ করতে এত সময় লাগে? গোসলে ছিলাম। এই বিকেলবেলায় গোসল কিসের? সব কিছুর হিসেব তোমাকে দিতে হবে নাকি? বাব্বা, দূরে গিয়ে তো দেখছি তোর সাহস অনেক বেড়ে গেছে। হ্যাঁ বেড়েছে। 2টা দিন অন্তত শান্তিতে থাকতে দাও প্লিজ। একবার বাসায় ফিরে আয়, বোঝাবো। ধ্যাত, কেটে দিলাম। এই মহিলার বকবক আর ভালো লাগে না। আম্মু আব্বু নেই বলে সবসময় আমাকে বকাঝকা করে, আর ভাল লাগে না। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলাম। তমা। হঠাৎ কাঁধে তিশার হাতের স্পর্শে পিছনে তাকালাম। রেগে যাচ্ছিস কেন? মাথা ঠান্ডা কর। আর ভালো লাগে না রে। অনেকবার বলেছি যেটুকু সম্পত্তি তোর নামে আছে তা দিয়ে তোর চলে যাবে, দূরে কোথাও চলে যায়। শুনিসনি আমার কথা? তাহলে এখন মামা মৃত্যুর সময় কি বলে গেছেন ভুলে গেছিস? ভুলিনি, তবে দেখিস তোর মামার প্রতি এই ভালোবাসা একদিন তোকে কাঁদাবে। তোর এই ভালোবাসার সুযোগ নিচ্ছে তোর মামি। আর থেমে গেলি কেন? আর কে বল? কেউ না। মন খারাপ করিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হবে, কিন্তু আমি মরার পর। তার আগেই হবে, আর খুব শীঘ্রই, তাই বুঝি? হ্যাঁ, একটা রাজকুমার আসবে আর তোকে তার রাজ্যে নিয়ে যাবে, তোর সব কষ্ট ভুলিয়ে দিবে তার ভালোবাসা দিয়ে। রাজকুমার আসবে, তাও আমার মতো পেত্নীর জন্য? আসবে। যখন আসে দেখা যাবে। এখন চল ঘুরতে যাই। এইমাত্র তো আসলাম। তো কি হয়েছে তিশা? আমরা এখানে ঘুরতে এসেছি, রুমে বসে থাকার জন্য না। ওকে বাবা, চল। রাস্তা দিয়ে আনমনে হয়ে হাঁটছিল, হঠাৎ পাশের দোকানে চিপস চোখে পড়ল। তিশা, চিপস চিপস চিপস! ওরে বাবারে, আস্তে, মানুষ ভাববে তুই এ জন্মে কখনো চিপস খাসনি। হ্যাঁ, খাইনি তো। অবাক হচ্ছিস কেন? তাহলে রোজ আমি যে এনে দেই, আব্বু যে এনে দেন, এসব চিপস কে খায়? এগুলো তো আমি খাই না, তিলোত্তমা খাই। পাগলি একটা, দাঁড়া আমি চিপস নিয়ে আসছি। তিশা চিপস আনতে দোকানে গেল, আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আসলে আমি একটু চিপস পাগলি আর কি। তমা, আমি একটা কথা ভাবছি। আমার হাতে চিপস দিতে দিতে বলল। কি কথা? কক্সবাজার থেকে ফিরে গিয়েই আব্বুকে বলবো তোর জন্য যেন ছেলে দেখেন। তারা আগে চিপসগুলো খেয়ে নেই, তারপর তোর কথাটার উত্তর দিচ্ছি। খা রাক্ষসী কোথাকার। তিশা, সামনে দেখতো, এত ভিড় কিসের? হ্যাঁ তাই তো, চল গিয়ে দেখি। চল। ভিড়ের কাছে এসে দেখি একটি ছেলে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, প্রচুর রক্ত ঝরছে ওর মাথা থেকে। বাচ্চা একটা ছেলে এভাবে পড়ে আছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এভাবে। আচ্ছা, আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ওকে হসপিটালে নিয়ে যাচ্ছেন না কেন? আরে ও টোকাই ছেলে, কে নিবে ওর দায়িত্ব?
হসপিটালে নিয়ে গিয়ে আবার ঝামেলায় জড়াবো নাকি? এইটা অ্যাক্সিডেন্ট, পুলিশ কেস হয়ে যাবে। এই মানুষগুলোর কথা শুনে তো ইচ্ছে হচ্ছে সবগুলোর মাথা ফাটিয়ে দিই। শুধুমাত্র ও একজন টোকাই বলে ওর কোনো চিকিৎসা হবে না? এভাবে রাস্তায় পড়ে মরে যাবে? তিশা, ওকে ধর, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি কর। একটা সিএনজি ডেকে তাড়াতাড়ি ছেলেটাকে পাশের হসপিটালে নিয়ে আসলাম। আজব দেশের আজব সব মানুষ, আজব হসপিটাল আর আজব সব ডাক্তার। এতক্ষণ ধরে বসে আছি, ছেলেটি অজ্ঞান হয়ে গেছে, অথচ এখনও কোনো ডাক্তার এসে দেখছে না। হয়তো ডাক্তার আসবে, কিন্তু ছেলেটি মারা যাওয়ার পর। আচ্ছা সিস্টার, ডাক্তার কি ওকে দেখবে না? আজ ছুটির দিন, সব ডাক্তার ছুটিতে আছেন। একজন যিনি আছেন উনি অন্য একটা রোগীকে দেখছেন। ওনাকে গিয়ে বলুন এখানে একটা ইমার্জেন্সি আছে। বলেছি, স্যার বলেছেন একটু পর আসছেন। কি আজব, ছেলেটা মরে যাচ্ছে আর ডাক্তার সাধারণ রোগীদের নিয়ে পড়ে আছে। আচ্ছা মানুষ তো আপনারা, বললাম তো স্যার একটু পরে আসবেন। কখন আসবে? হ্যাঁ, ছেলেটা মারা যাওয়ার পর। তখন কি জানাজা পড়তে আসবে ছেলেটির? তমা, কি করছিস? ছাড় ওনাকে। আজব মেয়ে তো আপনি। আমার কি হচ্ছে এখানে? সিস্টারের গলা চেপে ধরেছিলাম, ডাক্তার আসতে ছেড়ে দিলাম। আসলে ছেলেটির খুব খারাপ অবস্থা, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এক্ষুনি চিকিৎসা শুরু না করলে। সিস্টার, ওকে ইমার্জেন্সিতে নিয়ে যাও। আর জানোই তো কি কি লাগবে। আরে আজব ডাক্তার তো, নিজে না গিয়ে সিস্টারকে বলছে কি কি লাগবে। জানোই তো, একজন ডাক্তার যা জানে তা একজন সিস্টার কি করে জানবে? আজব ডাক্তার। তমা প্লিজ, এখন আর মাথা গরম করিস না। তিশা ঠিক বলেছে, ডাক্তারের সাথে ঝামেলা করলে হয়তো আর ছেলেটির চিকিৎসা করাই হবে না। আসলে ডাক্তারবাবু, ছেলেটির অবস্থা খুব খারাপ তো, তাই রেগে গিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে আমার কথা আটকে গেল। বাহ, এই প্রথম কারো মুখে ডাক্তারবাবু নামটা শুনতে এত ভালো লাগলো। অবাক হচ্ছ কেন? আসলে 1 বছর হলো ডাক্তারি করছি, এর মধ্যে হাজার হাজার বার এই ডাক্তারবাবু ডাকটি শুনেছি। ডাক্তারবাবু শুনতে শুনতে কান পচে গেছে, কিন্তু এই প্রথম তোমার মুখে ডাক্তার শুনে এত ভালো লাগলো। ডাক্তারের কথা শুনে তো আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। স্যার, ও নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু এই গ্রুপের রক্ত আমাদের হসপিটালে এই মুহূর্তে নেই। ওকে, বাকি সব চিকিৎসা শুরু করো। আজব ডাক্তার তো, আপনি নার্সদের দিয়ে সব করাচ্ছেন, রক্ত প্রয়োজন অথচ আপনি যাচ্ছেন না। আমি গেলে পর যদি তুমি চলে যাও, তাহলে তো তোমাকে হারিয়ে ফেলবো আমি। মানে? নিশ্চুপ হয়ে আছে আর ফোন টিপছে। এখন তো রাগ উঠে যাচ্ছে। না, রাগলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। ডাক্তারবাবু প্লিজ বোঝার চেষ্টা করুন। উফ, আবার সেই ডাক্তারবাবু। বললাম তো তোমার মুখে এই ডাক্তার শুনতে ভালো লাগে। আর ডেকো না প্লিজ, পাগল হয়ে যাব। আর রাগ ধরে রাখতে পারছি না, এখন ওকে কিছু বলা উচিত। আপনি আর নতুন করে পাগল হবেন কি? আপনি তো অলরেডি পাগল হয়ে গেছেন। আপনাকে দিয়েছি। হ্যাঁ, পাগল তো হয়ে গেছি তোমাকে দেখার পর থেকে। নিশ্চুপ হয়ে ভাবছি কি বলছে এসব। একজন ডাক্তার এমন একটা ইমার্জেন্সি রোগী রেখে এসব পাগলের মতো কথা বলছে। তাহলে কি এই ডাক্তারের মাথায় আসলেই কোনো সমস্যা আছে? কি ভাবছো, আমার মাথার তার একটা ছিঁড়া? হ্যাঁ, না মানে ভাইয়া হঠাৎ হসপিটালে আসার জন্য মেসেজ করলে যে? কথাটা শুনে ডাক্তারের পিছনে তাকালাম। একটি ছেলে এসেছে, তার মানে আগে ফোন টিপছিল এই ছেলেকে মেসেজ দেওয়ার জন্য। রক্ত দিতে হবে, সিস্টারকে গিয়ে বল। ছেলেটি রক্ত দিতে চলে গেল। না, যতটা খারাপ ডাক্তার ভেবেছিলাম ততটা খারাপ না। কি এতক্ষণ যা যা ভাবলে সব ধারণা পাল্টে গেল তো? ওরে বাবা, যা ভাবছি তাই তো বুঝে ফেলছে। জ্যোতিষী নাকি? ভাইয়া যাও, সিস্টার রক্ত নিয়েছে। এখানে থাক, ও যেন কোথাও না যেতে পারে। এইটা তোর মিষ্টি ভাবি, আর ওই যে ও তোমার দেবর অয়ন। আমাকে দেখিয়ে দিয়ে চলে গেল। এইটা কি হলো? আমি ভাবি হলাম কবে? আর এই ছেলেই বা আমার দেবর হলো কিভাবে? তিশা, এসব কি হচ্ছে বলবি প্লিজ? সব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিন্তু বুঝে ফেলেছি। তুই হাসছিস? ভাবি, আমি বলবো বিষয়টা কি?
এই একদম ভাবি ডাকবা না। আমি তোমার কোন ভাইয়ের বউ? হ্যাঁ, যত সব ফাজিল ছেলে। আরে রেগে যাচ্ছ কেন? কাব্য ভাইয়া তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই আমার ভাবি বলেছে। ডাক্তারের স্বভাবটা খারাপ হলেও নামটা খুব কিউট, কাব্য। একটু আগে দেখা হলো আর এখনই ভালোবেসে ফেলেছে? জি ম্যাডাম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর হ্যাঁ, তোমার রোগী এখন বিপদমুক্ত আর চিন্তার কোনো কারণ নেই। ওকে, আমি বিল দিয়ে দিচ্ছি। ছেলেটি সুস্থ হলে রিলিজ করে দিবেন। মানে কি, ছেলেটি তোমার আত্মীয় না নাকি? না তো, ও একজন টোকাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, তাই তমা হসপিটালে নিয়ে এসেছে। বাব্বাহ, আমার বউটা তো খুব লক্ষ্মী। রাস্তার ছেলেদেরও ওই কে আপনার বউ? তখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন। মাথায় সমস্যা আছে নাকি? আগে ছিল না, কিন্তু তোমাকে দেখার পর থেকে মাথায় সমস্যা, বুকে ব্যথা, আরও অনেক কিছু হচ্ছে। তিশা, চল তো এখান থেকে। তিশার হাত ধরে চলে আসতে চাইলাম, কিন্তু ছেলেটি আমার হাত ধরে টেনে ওর একদম কাছে নিয়ে গেল। কি আজব ডাক্তার রে বাবা! ও আস্তে আস্তে আমার দিকে এগুচ্ছে আর আমি পিছিয়ে যাচ্ছি। পিছাতে পিছাতে দেয়ালে গিয়ে ঠেকলাম। দুপাশে দুই হাত, সামনে ও পিছনে দেয়াল। আমি এখন যাব কোন দিকে? আমার তো কান্না করে দিতে ইচ্ছে হচ্ছে। তোমার চোখে পানি কেন? আমি কি তোমাকে মারতেছি? দেখো, তোমাকে আমি ভালোবাসি। আমাকে যেতে দিন। তোমার চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়েছে তো আমি কিন্তু রেগে যাব আর এখানে সবার সামনে তোমাকে আদর করব। দূর, এইটা কেমন ডাক্তার? আমার তো মনে হচ্ছে ওর মাথায় সমস্যা আছে, না হলে এতগুলো মানুষের সামনে কেউ এমন কথা বলে? ইস, কতগুলো মানুষ তাকিয়ে আছে এদিকে। দেখুন, আপনি ডাক্তার, আপনার লিমিট ক্রস করবেন না প্লিজ। আমি কিন্তু আর কিছু বলতে দিল না। আমার মুখে আঙ্গুল দিয়ে আমাকে চুপ করিয়ে দিল। এসব ডাক্তার ফাক্তার বুঝি না। তুমি আমাকে ডাক্তারবাবু অথবা কাব্য বলে ডাকবে, বুঝেছ? ডাক্তারবাবু ডেকেই তো ফেঁসে গেছি। এই, আস্তে আস্তে কি বলছো? কিছু না তো। তিশার দিকে তাকালাম। কোথায় ও? আমাকে এখান থেকে নিয়ে যাবে উল্টো হাসছে। আর অয়ন এইটাও তো হাসছে। দুই ভাই তো দেখি একরকম। এখন ভালোই ভালোই তোমার পরিচয় দাও তো, না হলে বিয়ের প্রস্তাব পাঠাবো কিভাবে? ডাইরেক্ট বিয়েতে চলে গেল? এ কেমন ছেলে? বলো বলো, তোমার নাম বলো, না হলে কিন্তু সবার সামনে কিস করব। আমার কপালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলল, আমি তিলো। কি তি করছো? তাড়াতাড়ি বলো। তিলোত্তমা। আমি এখানে ঘুরতে এসেছি, থাকি ঢাকায় মামির কাছে। যাও ভেবেছিলাম মিথ্যে পরিচয় দিব। ওর ধমকে গড়গড় করে সব সত্যি বলে দিলাম। উফ, এই ধমক যে কেন এত ভয় পাই আমি? মামির কাছে থাকো কেন? আব্বু আম্মু কোথায়? এতক্ষণ তো কান্না আটকে রেখেছিলাম। আব্বু আম্মুর কথা বলতেই কান্না চলে আসলো। আসলে ওর আব্বু আম্মু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। উফ, সরি সোনা, তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। চিন্তা করো না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। দুহাত দিয়ে আলতো করে আমার চোখের পানি মুছে দিতে দিতে বলল, কেন এমন করছেন? কারণ আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। মানে তোমাকে প্রথম দেখেই আমি ফিদা হয়ে গেছি। বুঝে গেছি এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এখান থেকে তাড়াতাড়ি যাওয়াই মঙ্গল। এখন আমাকে যেতে দিন। যেতে পারো, কিন্তু আমার থেকে পালানোর চেষ্টা করো না। এখন থেকে তোমার ওপর আমি সবসময় নজর রাখবো। হাসতে হাসতে আমার সামনে থেকে সরে গেল। তিশাকে রেখেই তাড়াতাড়ি হাঁটা দিলাম। কিছুতেই বুঝতে পারছি না এই ছেলে আমার মধ্যে দেখলোটা কি। কালো একটা মেয়ে আমি, আর এই ডাক্তার তো দেখতে অনেক সুন্দর, ফর্সা, লম্বা, তাও আবার ডাক্তার। এই ছেলে কিনা আমাকে দেখে ফিদা হয়ে গেছে। নির্ঘাতর মাথার তার একটা ছেঁড়া। এই ডাক্তার তো ধ্যাত কাব্য। এত সুন্দর নাম রেখে ডাক্তার ডাক্তার বলতে ভালো লাগছে না। আনমনে হয়ে হাঁটছিলাম আর এসব ভাবছিলাম। হুট করে কাব্য এসে আমার সামনে দাঁড়ালো। আমি তো ভয় পেয়ে গেছি। আবার কেন আসলো? আমার মাথার কোনো সমস্যা নেই। আমি সত্যি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোমার শ্যামবর্ণ চেহারা নাকি তোমার মায়াবী চোখজোড়া, কোনটা দেখে ভালোবেসেছি সঠিক বলতে পারবো না। তবে এইটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি আর খুব শীঘ্রই তুমি আমাকে ভালোবাসবে। দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
আঙ্গুল তুলে কথাগুলো বলছিলাম। কাব্য আমার আঙ্গুলটা আস্তে করে নামিয়ে দিয়ে হাসতে হাসতে আমার একদম কাছে চলে আসলো। আমি কিছু বলতে যাব তখনই আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ ফর 1,000 মোর। কাব্য আমার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল, কিন্তু আমি যেন বরফের মতো জমে গেলাম। কানের কাছে কাব্যর গরম নিঃশ্বাস যেন আমার নিঃশ্বাস নেওয়া আটকে দিল। চোখ দুটো বন্ধ করে আছি। এখন মনে হচ্ছে কাব্য বারবার আমার কানের কাছে ফিসফিসিয়ে বলছে, আই লাভ ইউ ফর 1,000 মোর। হসপিটাল থেকে হোটেলে চলে আসলাম। রুমে এসেই বিছানায় শুয়ে পড়লাম। তিশার ওপর খুব রাগ হচ্ছে। এতক্ষণ তো কাব্যর কাণ্ড দেখে হাসছিল, এখন আবার আমার সাথে আসেনি। কি যে করছে ওখানে, আর কাব্য কী সব করলো ভাবতেও পারিনি। আজকের দিনটা এত খারাপভাবে যাবে আমার। উফ, এখন মনে হচ্ছে কাব্য আমার সামনে দাঁড়িয়ে আছে, হাসছে আর বারবার কানের কাছে এসে একটাই কথা বলছে, লাভ ইউ ফর 1,000 মোর। কাব্যর ভূত মাথা থেকে সরানোর জন্য মোবাইলটা হাতে নিয়ে গেম খেলতে বসলাম। আসতে পারি ম্যাডাম? তিশা এসেছে, ওর দিকে একবার তাকিয়ে আবার গেম খেলায় মন দিলাম। কথা বলবো না আজ ওর সাথে। দোষ করলো ডাক্তার আর শাস্তি পাচ্ছি আমি? নিশ্চুপ। কিরে, কথা বলবি না? আর এই সন্ধ্যাবেলায় একা একা চলে এসেছিস কেন? তো কি করতাম, তোর জন্য অপেক্ষা করতে গিয়ে কাব্যর আরও পাগলামি দেখতাম। বাব্বা, ডাক্তারবাবু থেকে কাব্য? তিশা হাসছে, ইচ্ছে করছে কয়েকটা দিই। যাই বল, ছেলেটা কিন্তু দারুণ, এইটা তুই অস্বীকার করতে পারবি না। আসলেই তো কাব্য দেখতে অনেক সুন্দর, ফর্সা লম্বা আর ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, দেখতে বেশ সুন্দর। আর কি রে, কোথায় হারালি? আমরা কাল চলে যাব, তাই না তিশা? হ্যাঁ, আর কয়টা দিন থাকতে পারলে ভালো হতো। কি ব্যাপার, মনে হচ্ছে ডাক্তারবাবুর জন্য টান পড়েছে? তোকে তো এখন আমি মেরেই ফেলবো। এই না না, আর বলবো না। মামির কাছে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না তাই। বুঝেছি, কি করব বল। আব্বু তো অনেক চেষ্টা করেছেন তোকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোর মামি দিল না। পাশাপাশি বাসায় থাকি আমরা, তাও তোর মামির অত্যাচার থেকে তোকে রক্ষা করার উপায় নেই। কখনো কখনো আপন মানুষ পর হয়ে যায়, আবার কখনো পর মানুষ খুব বেশি আপন হয়ে যায়। আব্বু আম্মুর মৃত্যুর পর মামার কাছে চলে আসি প্রতিবেশী হওয়ার সুবাদে। তোর সাথে পরিচয়। একটা সময় তুই তোর পরিবার আমাকে আপন করে নিলি, কিন্তু মামি আমার আপন হয়েও আমাকে পর করে দিল। দুনিয়ার নিয়ম খুব অদ্ভুত রে। হ্যাঁ, এবার কাব্য তোকে আপন করে নিলেই আমি নিশ্চিন্ত হতে পারি। কি বললি? কিছু না তো। এখনই তো আস্তে আস্তে কি যেন বললি। আমার মনে হয় কাব্য তোকে সত্যি ভালোবাসে। ছাই ভালোবাসে। এভাবে হুট করে ভালোবাসা যায় নাকি? কত মানুষ তো প্রথম দেখায় ভালোবাসে। তাহলে কাব্য কেন পারবে না? প্রথম দেখা? আসলে দোষটা আমার। সবসময় তো আমি বোরকা পরেই চলাফেরা করি, তাহলে কাল কেন এভাবে বের হই আর কাব্যর চোখে পড়ি? কক্সবাজার এসে কেউ বোরকা পরে সমুদ্রের পাড়ে ঘুরতে যায় নাকি? আর তুই কি জানতি যে ওই অবস্থায় হসপিটাল যেতে হবে? তাও বোরকা পরলে কাব্য কেন? কোনো ছেলেই তো আমার দিকে যে সত্যি তোকে ভালোবাসবে, সে তোকে বোরকা পরা অবস্থাতেই চিনবে এবং ভালোবাসবে। তুই বুঝি? জি, এবার খেয়ে দে, ঘুমান। সকালে চলে যেতে হবে। বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না চোখে। গত 2 দিন এখানে ছিলাম, মনে হয়েছিল কোনো এক শান্তির রাজ্যে আছি, কিন্তু এই শান্তি তো কালই শেষ হয়ে যাবে। আবার শুরু হবে মামির চেঁচামেচি, একটু কিছু হলেই আম্মু আব্বুকে নিয়ে গালাগালি, এসব অসহ্য লাগে। তিশা আর আঙ্কেল মামিকে কত কিছু বুঝিয়ে কক্সবাজার আসার ব্যবস্থা করলো, কিন্তু মামি শুধু 2 দিনের সময় দিল। তাও তিশা মেনে নিয়েছিল শুধুমাত্র আমাকে একটু খুশি দেখার জন্য। তিশার দিকে তাকালাম, চুপচাপ ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মুখটা কি নিষ্পাপ লাগছে। সত্যি তিশার মতো মেয়ে আরেকটা আছে কিনা আমার সন্দেহ আছে। যেখানে আজকের দিনে সবাই নিজের স্বার্থ নিয়ে পাগল, সেখানে তিশা কিনা আমাকে এত ভালোবাসে, আমার জন্য এত কিছু করে। তমা, ওঠ, নামাজ পড়বি না? পরে। ওঠ বলছি। তিশা আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। চোখ ডলতে ডলতে ওর দিকে তাকালাম। নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে। তিশার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যতই ভালোবাসুক, নামাজ না পড়লে তিশা খুব রেগে যায়। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে আয়। ওকে মহারানী।
নামাজ পড়ে এসে দুজন বসে বসে চা খাচ্ছি, তখনই আমার ফোন বেজে উঠল। উফ, আবার মামির ফোন। হ্যালো, কখন আসছিস তোরা? আচ্ছা মামি, তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাহলে আমি দুদিনের জন্য এখানে আসাতে এতবার ফোন করছো কেন? তাড়াতাড়ি যেতে বলছো কেন? না মানে আমি বাসায় না থাকলে তো তোমার খুশি হবার কথা। এত পাকামো করতে হবে না, প্রয়োজন আছে, তাড়াতাড়ি চলে আসিস। হুম। ফোন রেখে দিয়ে তিশার দিকে তাকালাম। ও ভ্রুকুসকে আমাকে জিজ্ঞেস করলো, তোর মামির মাথায় কি প্ল্যান চলছে বল তো? প্ল্যান? হ্যাঁ, তোকে তো এই মহিলা কখনোই সহ্য করতে পারেনি। আর তোর মামা মারা যাওয়ার পর তো রীতিমতো তোর ওপর অত্যাচার শুরু করে দিয়েছে। কক্সবাজার এসেছিস 2 দিনের জন্য, তাই এতবার ফোন করছে। নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে এই মহিলার। ধুর, কি বলছিস এসব? আচ্ছা তমা, কাব্য ছেলেটাকে তোর ভালো লেগেছে তো? কাব্যর কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। কেন ভালো লাগবে? ও কি কোনো দেশের রাজকুমার? না, তবে কোনো একজনের রাজকুমার। ওর সাথে যত কথা বাড়াবো ততই কাব্যর ভূত আমার মাথায় চেপে বসবে। চল ব্যাগগুলো গুছিয়ে নিই। ঠিক আছে। সব কিছু গুছিয়ে নিয়ে এসে বসলাম। একটু পর চলে যাব ভাবতেই মনে হলো এখান থেকে চলে গেলে তো কাব্যর সাথে আর কখনো দেখা হবে না। আচ্ছা, কাব্যর সাথে আর কখনো দেখা হবে না এইটা ভাবতেই আমার এত কষ্ট হচ্ছে কেন? তমা, আমি ভাবছিলাম যাওয়ার পথে হসপিটালে গিয়ে ছেলেটাকে একবার দেখে যাই। হসপিটাল? হ্যাঁ, শুধু একবার দেখেই আমরা চলে যাব। হুম, আমি যাব না। যার জীবন বাঁচিয়েছিস তাকে একবার দেখবি না? কিন্তু ওখানে তো কাব্য আছে। তো কি হয়েছে? আমরা তো আজ বোরকা পরে যাব, ও তো চিনতেই পারবে না। ঠিক আছে। হোটেল থেকে বেরিয়ে সোজা হসপিটাল চলে আসলাম। আজ কাব্য আমাকে চিনতেই পারবে না, ওর সামনে দিয়ে চলে যাব। হি হি হি। গতকাল যদি বোরকা পরে বের হতাম তাহলে এত কিছু হতো না। বোরকা ছাড়া বের হলে তো যে কোনো ছেলের নজরে পড়ব, এটাই স্বাভাবিক। কাব্যকে দোষ দিয়ে তো লাভ নেই, দোষ তো আমার, বোরকা পরিনি। তমা, এদিক চল, ছেলেটির কেবিনে যেতে পারবো। ছেলেটির কেবিনে এসে চুপি দিলাম। ও ঘুমিয়ে আছে, দেখে তো মনে হচ্ছে মোটামুটি সুস্থ। তমা, তুই এদিক দিয়েই বাইরে যা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? আসছি 2 মিনিট। এই তিশা আবার কোথায় চলে গেল? দ্রুত হাঁটছি যেন কাব্যর সামনে না পড়ি। হঠাৎ দেখি সামনে কাব্য এদিকেই আসছে। আসুক, আমাকে তো আর চিনতে পারবে না, কারণ আমার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কাব্যর সামনে দিয়ে চলে আসলাম, কিন্তু বেশি দূর আসতে পারলাম না। কে যেন ডেকে উঠল, তিলো, ও তিলো। আশ্চর্য, আমার নাম ধরে এভাবে কে ডাকছে? পিছন ফিরে তাকালাম, কাব্য দাঁড়িয়ে আছে, কিন্তু ও তো অন্যদিকে ঘুরে কিসের যেন একটা রিপোর্ট পড়ছে। যে খুশি ডাকুক, আমি আগে এখান থেকে বের হই। পা বাড়াতেই কাব্য আমার হাত ধরে ফেললো। তিলো, কি ভেবেছিলে বোরকা পরলে আমি তোমাকে চিনতে পারবো না? এই রে, এইটা কি হলো? ও তো চিনে ফেলেছে। আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি যে অবস্থাতেই থাকো আমি ঠিক চিনতে পারবো। হাত ধরে টান দিয়ে ওর সামনে এনে দাঁড় করালো। চলে যাচ্ছ আজকে? ওর কণ্ঠ কেমন যেন ধরে আসছে। ওর দিকে তাকালাম, ওর চোখে তো পানি। আমি চলে যাচ্ছি বলে ও কাঁদছে। আমার রুমে চলো। আমাকে টানতে টানতে ওর রুমে নিয়ে আসলো। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, আমাকে যেন চিনতে না পারে। বোরকা পরলাম, কিন্তু ও তো ঠিকই চিনে ফেললো। তিলো আমাকে টান দিয়ে ওর একদম কাছে নিয়ে গেল। একটা হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আছে। ওর বুকের সাথে যেন মিশে যাচ্ছি, ওর প্রতিটা হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। আমার কপালের সাথে ওর কপাল ঠেকিয়ে কেঁদে দিল। কাঁদছেন কেন? আমি জিজ্ঞেস করতেই আচমকা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। চলে যাচ্ছ কেন? আর 2টা দিন এখানে থাকো প্লিজ। আমি তোমাকে না দেখে থাকবো কিভাবে? ওর কান্না কেন যেন ভালো লাগছে না। বুকের ভিতর কোথাও যেন কষ্ট হচ্ছে খুব। আপনি এভাবে কাঁদলে আমি এখন চলে যাব। কোথায়? আমি কাঁদছি না তো। আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। খুব অস্বস্তি হচ্ছে ওর এভাবে তাকিয়ে থাকা দেখে, কিন্তু কিছু বলতে পারছি না। আবার আমার কাছে এসে দুহাত দিয়ে আলতো করে আমার দুগাল ধরল। বোরকা পরলে তোমায় খুব মিষ্টি লাগে। সবসময় বোরকা পরে বের হবে, বুঝেছো? বোরকা পরে বের হলে আমার বউটার দিকে অন্য কোনো ছেলে নজর দিতে পারবে না।
বউ শব্দটা শুনে ওর চোখের দিকে তাকালাম, সাথে সাথে ও চোখ টিপ মেরে বসলো। কি অসভ্য, অনেক হয়েছে, এবার ছাড়ুন আমাকে। তিশা খুঁজছে হয়তো। হুম, তিশা খুঁজবে না, আর তো কখনো দেখা হবে না, তাহলে এত তাড়া দিচ্ছ কেন? নিশ্চুপ। ও তিলকে? তুমি তিলোত্তমা, এত বড় নামে আমি আমার বউকে ডাকতে পারবো না, তাই ঠিক করেছি তিলো নামে ডাকবো। আর কখনো দেখা হলে তো ডাকবেন। একবার যাই এখান থেকে, আর কখনো আপনার সামনে আসবো না। এই আস্তে আস্তে কি বলছো? যেতে হবে এবার, আমাকে ছাড়ুন। ছাড়তে পারি এক শর্তে, আমাকে লাভ ইউ বলো, ছেড়ে দিব। হুম, শখ কত। একটা ঝাটকা দিয়ে ওকে দূরে সরিয়ে দিয়ে চলে আসলাম। দরজায় আসতেই আবার ডাক দিল, তিলো, ও তিলো, আই লাভ ইউ। ওর দিকে একবার তাকিয়ে বাইরে চলে আসলাম। তিশা বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য। ইস, কাব্যর জন্য কত দেরি হয়ে গেল। আসার সময় হলো আপনার? দূর কাব্য, জানিস মানে? তোকে কাব্যর কাছে দেখেই তো বাইরে এসে তোর জন্য অপেক্ষা করছি। ওর কাছে দেখলি অথচ আমাকে আনলি না। কেন আনবো? আমি তো জানি তুই কাব্যর কাছে থাকলে সেফ থাকবি। রাগাস না, চল। ওকে ম্যাডাম। বাসে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। কাব্যর ভেজা চোখ দুটো বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেরা নাকি খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, তাহলে কি কাব্য সত্যিই আমাকে ভালোবাসে? এতক্ষণ তো কাব্য কাঁদছিল, এখন তো আমার চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে। কেন যেন যেতে ইচ্ছে করছে না, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখানে কিছু একটা ফেলে রেখে যাচ্ছি, অনেক মূল্যবান কিছু। নিজের বাবা মাকে তো খেয়েছে অনেক আগেই, এখন এসে আমার ঘাড়ে চেপে বসেছে। আর উনি মরার সময় আমার হাত ধরে বলে গেছেন, আমার ভাগ্নিটাকে দেখো। যত সব জ্বালা আমার। নেহাত ওর নামে বাপ মায়ের দেওয়া কিছু সম্পত্তি আছে, তাই এত জ্বালা সহ্য করেছি। না হলে কবেই কি মামি মেরে ফেলতে আমাকে। আপনি এসেছেন, সময় হলো আপনার আসার। মতলবটা কি মামি, বলো না। মানে? আমাকে সহ্যই তো করতে পারো না, তাহলে আমি চোখের সামনে নেই বলে এত তাড়া দিয়ে নিয়ে আসলে কেন? ও তুই বুঝবি না। রুমে চলে আসলাম। কি যে চলছে এই মহিলার মাথায় আল্লাহ জানে। জানালার কাছে দাঁড়িয়ে বিকেলের আকাশ দেখছি। মন যেন কাউকে খুব মিস করছে। কাকে মিস করছে? কাব্য। কিন্তু ওকে আমার ওর জন্য এত মন খারাপ হচ্ছে কেন? আচ্ছা, আমি যে কাব্যকে এত মিস করছি, ও কি আমায় মিস করছে, নাকি চোখের আড়াল হতেই ভুলে গিয়েছে আমাকে? হঠাৎ তিশা আর মামির চেঁচামেচি শুনে তাড়াতাড়ি বের হলাম। আপনার মতো খারাপ মহিলা আর একটাও দেখিনি। কি হয়েছে রে তিশা? কি আর হবে, প্রতিদিনই তো তোর বান্ধবী আমাকে যাতা বলে। তোমার স্বভাবে শুনো। আসছিলাম তোকে ডাকতে, সেই সকালবেলায় অল্প কিছু খেয়ে বের হয়েছিলাম, বিকেল হয়ে গেছে। এই বাসায় তো খাবার খাওয়ার কোনো টাইম নেই, তাই তোকে নিতে আসছিলাম। আর এই মহিলা তুই যাবি না বলে আমার সাথে ঝগড়া শুরু করে দিছে। ও বাদ দে এসব, আমার খিদে নেই, একবারে রাতে খাবো। কি হয়েছে, তোর চোখ মুখ এমন লাগছে কেন? কিছু না। বুঝেছি। রুমে এসে শুয়ে পড়লাম। কাব্যর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তমা ওঠ, রাত হয়ে গেছে। তিশার ডাকে তাড়াতাড়ি উঠে বসলাম। আশ্চর্য, রাত হয়ে গেল, অথচ মামি আমাকে রান্না করার জন্য বকাবকি করলো না। কি ভাবছিস? মামি হঠাৎ পাল্টে গেল কেন? আগে তো কাজের জন্য বকাবকি করতো, অন্য কিছু করা তো দূরের থাক, কাজের জন্য ঠিকমতো নামাজও পড়তে পারতাম না। আর আজ সেই বিকেলবেলা থেকে রাত অবধি ঘুমালাম, বকাবকি করলো না। আমি শিওর এই মহিলা তোকে নিয়ে খারাপ কোনো মতলবে আছে। আর খারাপ কী বা করবে, যা খারাপ আচরণ করে। চল, আম্মু আব্বু অপেক্ষা করছেন তোর জন্য। ঘুমের কারণে তো নামাজ পড়া হয়নি, তুই যা, নামাজ পড়ে আসছি। ঠিক আছে। নামাজ পড়ে তিশাদের বাসায় যাওয়ার জন্য বের হতেই মামি ডাক দিলেন, কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে কথা আছে। বলো। তোর জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে, ভাবছি তোকে বিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ করব। বাহ, যে মামির চোখে আমি বিষ, সে নাকি আমার ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শোন, আমি এতটাও খারাপ না। হ্যাঁ, তুমি কতটা ভালো আমি জানি তো। চলে যাচ্ছিস যে, কিছু তো বলে যা। মামির কথার উত্তর না দিয়ে বেরিয়ে আসলাম। বিয়ে দিবে যত্ত সব। সবাই একসাথে খেতে বসেছি, তখন আঙ্কেল মানে তিশার আব্বু আবার বিয়ের কথা বললেন। আব্বু, আমি ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু এখন মত পাল্টে নিয়েছি। কেন?
তোমাকে বিয়ে দিতে হবে না নাকি? তুই কি চাস ওর মামি হুট করে যার তার সাথে ওর বিয়ে দিয়ে দিক? না আব্বু, আমি তোমাকে পরে সব বলবো, আপাতত বিয়ে নিয়ে কিছু ভেবো না। আমি আরও ভাবছিলাম আমার 2 মেয়ের বিয়ে একদিনে দিব। সবাই বিয়ে বিয়ে করছো, আমি তোমাদের ছেড়ে গেলে তো রাজকুমার এসে তুলে নিয়ে যাবে। আছে নাকি কোনো রাজকুমার? হ্যাঁ আব্বু আছে, এর জন্যই তো বললাম আপাতত বিয়ে নিয়ে কিছু ভেবো না। তিশা চুপ করবি? করলাম। শোন, ওই মহিলার আচরণ আমার ভালো লাগছে না। এখন থেকে রাতে তুই আমার সাথেই থাকবি। ঠিক আছে। তিশার সাথে বসে গল্প করছি, হঠাৎ মামি এসে ডাকতে শুরু করলো। কি হয়েছে? বাসায় চল। তমা এখন থেকে রাতে আমার কাছেই ঘুমাবে। কেন, আমার বাসায় বুঝি জায়গার অভাব আছে? না, তবে ভালোবাসার যথেষ্ট অভাব আছে। দেখ তমা, আমার কথা শুনে চলে আয়। পারবো না। কাল তোকে দেখতে আসবে। ওরা যদি এসে শোনে তুই রাতে অন্য বাসায় ঘুমাস, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। তোমার আবার মান সম্মান? আর তুমি আমাকে জিজ্ঞেস না করে আসতে বললে কেন? তো কি হয়েছে? নিজেই দেখা করো, আমি যাব না ওদের সামনে। লক্ষ্মী মা, এমন করে না। আমি আর তোর সাথে খারাপ আচরণ করব না, তুই শুধু ওদের সামনে যাস। ঠিক আছে, তবে কাল না, 2 দিন পর আসতে বলো। ঠিক আছে, এখন যাও, আমি তিশার কাছেই থাকবো। মামি চলে যেতেই তিশা আমার হাত জোড়া চেপে ধরল। ওর চোখ দুটো রাগে লাল হয়ে আছে। কি হয়েছে? তুই ছেলেপক্ষকে আসতে বলে দিলি, তার মানে তুই তোর মামির পছন্দে বিয়ে করবি? বিয়ে করব বলেছি নাকি? মামির কথা না শুনলে আরও বেশি খারাপ আচরণ করবে, তাই রাজি হয়েছি। কাব্য শুনলে খুব কষ্ট পাবে রে। মানে কি, এখানে কাব্য আসলো কোথা থেকে? আর ও জানবেই বা কিভাবে? জানবে জানলেই বা কি? শোন, এসব এক দেখায় ভালোবাসা হয় না, শুধুমাত্র একটুখানি ভালো লাগা জন্মায় মনের মধ্যে। এইটা ক্ষণিকের জন্য মোহ ছাড়া আর কিছুই না। চোখের আড়াল হলে 2 দিন যেতেই এই মোহ কেটে যায়, বুঝেছিস? কাব্য তোর এই ধারণা পাল্টে দিবে দেখিস। তুই এত জোর দিয়ে বলছিস কিভাবে? এই কাব্যর সাথে তোর যোগাযোগ নেই তো? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তিশা চুপচাপ শুয়ে পড়ল, কিন্তু আমার কথার উত্তর তো দিল না। তার মানে কি তিশা কাব্যর সাথে কথা বলে? যোগাযোগ আছে ওদের মধ্যে? কি জানি, থাকলে থাকুক ওদের মধ্যে যোগাযোগ, তাতে আমার কি? ভাববো না আর কাব্যর কথা। চুপচাপ শুয়ে পড়লাম। সকালে তিশার ডাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নিলাম। তিশা নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার তো আর ঘুম আসছে না। একা একা কি করব? বাসায় থাকলে তো এখন রান্না করতাম। বারান্দায় এসে দাঁড়ালাম। চারপাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। হঠাৎ বাগানের দিকে চোখ পড়ল। তিশা খুব যত্ন করে এই বাগান তৈরি করেছে। বাগানে অনেক ফুল ফুটেছে দেখে যেতে ইচ্ছে হলো, কিন্তু এই ভোরবেলায় একা একা বাগানে যাওয়া কি ঠিক হবে? ভেবে পাচ্ছি না। দূর যাই, কিছু হবে না। রুম থেকে মোবাইলটা এনে বাগানের দিকে পা বাড়ালাম। খালি পায়ে বাগানের মধ্যে হাঁটছি। ভোরবেলা শিশির ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটার মজাই আলাদা। এতে মন শরীর দুটোই ভালো থাকে। আর ফজরের নামাজ পড়ে এসে একটু হাঁটাহাঁটি করলে তো মনে শান্তি বিরাজ করে। সাথে ভোরের আলো ফোটার সুন্দর দৃশ্য, পাখিদের কিচিরমিচির শব্দ আর সূর্য ওঠার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। ছোটবেলায় একদিন আব্বু বলেছিলেন, নামাজে যে শান্তি আছে সে শান্তি আর কোথাও খুঁজে পাবে না। তোমার মন খারাপ, নামাজ পড়ো, মন ভালো হয়ে যাবে। তোমার নিজেকে একা লাগছে, তাহলে নামাজ পড়ো, আর নিজেকে একা মনে হবে না। কারণ নামাজে আল্লাহকে কাছে পাওয়া যায়। তুমি কোনো বিপদে পড়েছ, কি করবে ভেবে পাচ্ছ না, তাহলে নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তুমি সবসময় আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে সবসময় সাহায্য করবেন। আব্বুর কথাগুলো সেদিন মুখস্থ করে ফেলেছিলাম। সাথে সেদিন থেকে নামাজ পড়া শুরু করেছিলাম, আজও পড়ছি। মধ্যে আব্বু আম্মুর হঠাৎ মৃত্যুতে হতাশ হয়ে পড়েছিলাম, নামাজও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখানোর জন্য আমার জীবনে তিশাকে পাঠালেন। তিশা সবসময় বুঝিয়েছে কখনো হতাশ হতে নেই, সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আব্বু আম্মুর মৃত্যুতে এতটাই কষ্ট পেয়েছিলাম যে ভুলেই গিয়েছিলাম এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই আপনজনদের মৃত্যুতে আল্লাহকে ভুলে যেতে নেই। আব্বু আম্মুর কথা মনে পড়াতে কখন যে 2 চোখ দিয়ে পানি পড়ে গাল দুটো ভিজে গেছে বুঝতেই পারিনি।
কয়টা বাজে দেখার জন্য মোবাইলে চাপ দিলাম, কিন্তু মোবাইল তো অফ করা। তার মানে সারা রাত মোবাইল অফ ছিল। মোবাইল অন করার সাথে সাথে ফোন আসলো, একটা অচেনা নাম্বার। এত সকালে কে ফোন দিতে পারে, তাও মোবাইল অন করার সাথে সাথে ভেবে পাচ্ছি না। সাধারণত অচেনা নাম্বার থেকে ফোন আসলে আমি রিসিভ করি না, কিন্তু এই ফোনটা রিসিভ করতে খুব ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে আমার মন এই ফোনের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু রিসিভ করতেই একটা চেনা কণ্ঠ ভেসে আসলো। তিলো, ও তিলো, ফোন অফ করে রেখেছিলে কেন? নিশ্চুপ হয়ে ওর কান্না শুনছি, পাগলের মতো কাঁদছে। কাল সন্ধ্যা থেকে ফোন দিচ্ছি, সারা রাত ফোন দিয়েই গেছি, কিন্তু তোমার ফোন অফ। আর এই তিশা গাধিটা তো ফোন রিসিভই করছে না। কাব্য আটকে গেল অর্ধেক কথা বলে। তার মানে তিশা আর কাব্যর যোগাযোগ আছে, আমার ধারণাই ঠিক। কিন্তু ওরা আমার থেকে লুকাচ্ছে কেন? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তোমার ফোন অফ দেখে। আমার তো ইচ্ছে হচ্ছিল রাতেই ঢাকা চলে যাই তোমার কাছে, কিন্তু কোনো উপায় ছিল না, তাই সারা রাত ট্রাই করেছি। তোমার ফোন সারা রাত অফ ছিল। নিশ্চুপ হয়ে শুধু ওর কথা শুনছি, কারণ কিছু বলার নেই আমার। সারা রাত আমাকে টেনশন দিয়ে আমার ঘুম নষ্ট করে এখন চুপ হয়ে আছো? একটা মানুষ কাউকে প্রথম দেখায় এতটা ভালোবাসতে পারে জানতাম না। আগে তিশাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু এখন কাব্যর কান্না শুনে মনে হচ্ছে সত্যি ও আমাকে ভালোবাসে। কিন্তু এইটাও কি সম্ভব? কেন এত ভালোবাসে ও আমাকে? কেন এত কাঁদে আমার জন্য? আমিও দেখব তুমি কতক্ষণ চুপ হয়ে থাকতে পারো। ও কাছে আমি শুনছি, কিন্তু দেখতে পারছি না, তাও মনে হচ্ছে ওর চোখ থেকে টুপটুপ করে পড়া পানিগুলো আমার হৃদয় ভিজিয়ে দিচ্ছে। নিজের অজান্তেই আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে মাটিতে গড়িয়ে পড়ল। এই পাগলি, একদম কাঁদবে না বলে দিচ্ছি। আমি কাঁদছি বলেই তো কাঁদছো। আমি আর কাঁদবো না। এই যে চোখের পানি মুছে নিলাম, প্লিজ তুমি কেঁদো না, আমার কষ্ট হয়। আমি নিশ্চুপ হয়ে আছি দেখে কাব্য নিশ্চুপ হয়ে গেল। ফোনের দুপ্রান্তে দুজন নিশ্চুপ হয়ে আছি, আর একজন আরেকজনের নিঃশ্বাস শুনছি। তমা, কোথায় গেলি? আসছি। জানি না এতক্ষণ ধরে দুজন ফোনের দুপ্রান্তে নিশ্চুপ হয়ে একজন আরেকজনের নিঃশ্বাস শুনছিলাম। তিশা ডাক দেওয়ায় তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে রুমের দিকে এগোলাম। তিশা বিছানার ওপর বসে ফোন টিপছে। ডাকছিলি কেন? তোর ফোন কোথায়? আমার হাতেই তো। কাব্যর সাথে কথা হয়েছে? বাব্বা, আমার অজান্তে এত কিছু। তিশা তেলে আর জলে মিশ খায় না কখনো। মানেটা খুব সহজ, কাব্যর সাথে আমাকে মানায় না। কেন, তোর কোন দিক থেকে কমতি আছে? আর তুই না সবসময় বলিস তোর আব্বু আম্মুর পর আমিই তোকে বোনের মতো সঠিক শিক্ষা দিয়েছি। নিজেকে অযোগ্য মনে করাটা তো আমার শিক্ষায় পড়ে না। তিশা, আমি নিজেকে অযোগ্য মনে করছি না, বোঝার চেষ্টা কর। অযোগ্য মনে করছিস না তো কাব্যর সাথে তোকে মানাবে না কেন? তিশা, বোঝার চেষ্টা কর, তুই ভালো করে বোঝ। আর হ্যাঁ, কখনো নিজেকে অযোগ্য মনে করবি না। মনে রাখিস, প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু না কিছু গুণ থাকে। ধ্যাত, চলে যাচ্ছিস কেন? তিশার কথার উত্তর না দিয়ে বাসায় চলে আসলাম। খুব রাগ হচ্ছে। কাব্য না হয় না বুঝে পাগলামি করছে, কিন্তু তিশা কেন বুঝতে চাইছে না? কাব্য আর আমাকে যে মানায় না। কাব্য দেখতে যেমন স্মার্ট, তেমনি আবার ডাক্তার। আর আমি কি আছে আমার? এসএসসি দেওয়ার পর আব্বু আম্মু মারা গেলেন, পড়ালেখা বাদ হয়ে গেল। কত স্বপ্ন দেখতাম, এই 2 বছরে সব স্বপ্ন একে একে কবর দিয়ে দিয়েছি। তাছাড়া আমি দেখতে কালো, কাব্যর সাথে কোনোভাবেই মানায় না। নিশ্চুপ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে কাব্য ভুল করছে। পরক্ষণেই মনে হলো কাব্য না হয় ভুল করছে, কিন্তু আমি কি করছি? আমিও তো ভুল করছি। কাব্যর কথা ভাবছি, ওর হাসিগুলো মনে করে নিজের অজান্তেই হাসছি। কেন করছি এমন? কাব্য মোহে আটকে আছে। 2 দিন গেলে মোহ কেটে যাবে, তারপর আমি? তখন তো আমায় কাঁদতে হবে। ফোন বেজে উঠল, আবারও অচেনা নাম্বার। কিসের টানে যেন একটু তাড়াতাড়ি রিসিভ করলাম, কিন্তু এখন আর চেনা কণ্ঠ ভেসে আসেনি, একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসলো। তিলোত্তমা বলছেন? হ্যাঁ, আপনি কে? তানভীর। কে তানভীর? আসলে আমার সাথে আপনার বিষয়ে কথা চলছে। বাহ, মামি তো দেখছি 1 পা 2 পা না, একেবারে 10 পা এগিয়ে আছে। ছেলেকে আমার নাম্বারও দিয়ে দিল। কিছু বলছেন না যে? এমনি। আপনি দেখতে যেমন মিষ্টি, তেমনি আপনার কণ্ঠ। আমাকে দেখলেন কোথায়?
আপনার পিক দেখেছি আর নিজের অজান্তেই প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছি। উফ, আবার সেই প্রথম দেখা। প্রথম দেখায় ভালোবাসার 14 গোষ্ঠী কিলাই। আপনার মনে হয় আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আসলে তা নয়। উফ, কিভাবে বোঝাই, সত্যি ভালো লাগছে না। আগে তো পিক দেখেছি, 3 দিন পর দেখা হবে সামনাসামনি, হয়তো আবারও আপনার প্রেমে পড়ব। রাখছি এখন। ঠিক আছে। মামি আবারও ওদের আসার জন্য তারিখ দিয়ে দিল। অবশ্য এখন মামির দোষ নেই, আমি নিজেই তো বলেছিলাম 2 দিন পরে যেন আসতে বলে। সন্ধ্যা নেমে এসেছে, বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ দেখছি। নিজেকে বড্ড একা লাগছে। আচ্ছা, আব্বু আম্মু কাছে থাকলে কি আমার নিজেকে এমন একা মনে হতো? দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে শুনে নামাজ পড়তে রুমে চলে আসলাম। নামাজ পড়ে জায়নামাজেই বসে আছি, মন যেন খুব করে আল্লাহকে একটা কথাই বলতে চাইছে, আমার জন্য যা ভালো তাই করো, আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ। তামা, নামাজ শেষ হয়েছে? কথা ছিল। হ্যাঁ, এসো। মামি এসে আমার পাশে বসলেন। আজ মামিকে অন্যরকম লাগছে। ওদেরকে আসতে বলেছি, তুই আবার রাগ করবি না তো? নিশ্চুপ। মানছি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুই তো আমার মেয়ের মতো, তাই আমি চাই তোর ভালো জায়গায় বিয়ে হোক। তোমার যা ভালো মনে হয় তাই করো। কি আর বলার আছে আমার? বিয়ে করব না বললেই তো মামি আবার শুরু করবে। মামির দেওয়া লাল পাড়ের সাদা শাড়িটা পরনে, কানে ছোট ছোট লাল রঙের 2টা দুল, চোখে গাঢ় করে কাজল টানা, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোপা করা। আয়নার সামনে বসে নিজেকে দেখছি। আজ মামির পছন্দে সেজেছি, কারণ আজ আমাকে দেখতে আসবে। মধ্যে যে কিভাবে 3টা দিন কেটে গেল বুঝতেই পারিনি। সেদিন সকালে ফোন কেটে দেওয়ার পর কাব্য আর আমাকে ফোন করেনি। অবশ্য না করারই তো কথা। মোহ কেটে গেছে হয়তো। তমা, তোর হলো? হ্যাঁ মামি, এই তো শেষ। জানালার কাছে দাঁড়িয়ে মামির জন্য অপেক্ষা করছি, হয়তো এখনই এসে ডাক দিবে মেহমানদের সামনে যাওয়ার জন্য। তিশা রেগে আছে, কারণ আমি মামির কথাতে রাজি হয়েছি। তিশা আন্টি বা আঙ্কেল কেউ আসেনি আজ আমার কাছে। সবাই আমার ওপর রেগে আছে, কিন্তু কেউ এইটা বুঝছে না যে আমি মামির কথা না শুনলে আবার অশান্তি হবে, মামি আমার সাথে খারাপ আচরণ করবে। তাছাড়া মামি আর তিশাদের ঘাড়ে চেপে আর কতদিন থাকবো? বিয়ে হয়ে গেলেই ভালো। তমা। হ্যাঁ মামি। বাহ, লাল পাড়ের সাদা শাড়িতে তো তোকে খুব সুন্দর লাগছে। শ্যামলা মেয়েদের কারো চোখে সুন্দর লাগে না গো মামি, যেটুকু লাগে সেটা হলো ক্ষণিকের জন্য মোহ। হুম, দেখিস ওরা তোকে দেখে খুব পছন্দ করবে। খুব কষ্টে মুখে একটু হাসি আনার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরই ওরা তোকে দেখতে চাইবে, আমি এসে নিয়ে যাব, লক্ষ্মী মেয়ের মতো থাকবি, বুঝেছিস? হুম। মামি চলে গেলেন আবারও। জানালার বাইরে চোখ রাখলাম, আকাশ দেখছি আর 2 বছর আগের কথা ভাবছি। আব্বু আম্মু মারা যাওয়ার পর মামা আমাকে এখানে নিয়ে এসেছিলেন, আর সেদিন থেকে শুরু হয়েছিল মামির অত্যাচার। প্রথম প্রথম এসব শুনে শুধু কাঁদতাম। একটা সময় নিজেকে খুব একা মনে হয়। সিদ্ধান্ত নেই এসব যন্ত্রণার চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। হ্যাঁ, সেদিন মাথার উপরে থাকা পাখাটায় ওড়নাও বেঁধে ফেলেছিলাম, কিন্তু আত্মহত্যা করা হয়নি। বারবার একটা কথাই মাথায় আসছিল, আত্মহত্যা মহাপাপ। কষ্ট তো আর চিরস্থায়ী থাকবে না, কষ্টের পরেই তো সুখ আসে। ফোন বেজে উঠল, হাতে নিয়ে দেখি তিশা। বল। তুই কি সত্যি বিয়েটা করছিস? বিয়ে করছি মানে আজ তো শুধু দেখতে আসবে। যদি বিয়ে ঠিক হয়ে যায়, তুই কি রাজি না? না। ওকে, দেখে যাক। আমি মামিকে বলে দিব ছেলে পছন্দ হয়নি। ছেলে দেখতে কাব্যর মতোই, পছন্দ হয়নি বললেই তোর মামি শুনবে নাকি? সেটা আমার ওপর ছেড়ে দে, তুই যেখানে রাজি না সেখানে আমি বিয়ে করব না। কাব্য এসব শুনলে খুব কষ্ট পাবে রে। কাব্য কাব্য করিস না তো। কাব্যর ফোন অফ সকাল থেকে, তাই যা খুশি করতে পারতেছিস। না হলে কাব্য কী করতো? তোকে এসে তুলে নিয়ে যেত। শোন তিশা, ওর মোহ কেটে গেছে। আগে যে কান্নাকাটি করেছে এসব আবেগ ছিল, আর এখন সব কিছু ও বুঝতে পেরেছে, তা তোকে আমার বোঝানোর ক্ষমতা নেই। ফোন কেটে দিল, শুধু কাব্য কাব্য করে। উফ, ভাল লাগে না। তমা, চল মা। হুম। মামির সাথে মেহমানদের সামনে আসলাম। সত্যি এখন খুব কষ্ট হচ্ছে। কষ্টটা বোধহয় কাব্যর জন্যই হচ্ছে। 2 দিনের জন্য আবেগ দেখাতে এসেছিল, আর আমি বোকার মতো ওকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছিলাম। এখন বোকামির ফল পাচ্ছি।
প্রতিটা মুহূর্তে ওর কথা ভেবে কষ্ট পাচ্ছি। আমরা তো আগেই দেখেছি তানভীর আলাদা কথা বলুক, পছন্দ হলে আমরা রিং পরিয়ে যাব। রিং পরিয়ে যাবে? কি বলছে এসব? তিশা শুনলে আমাকে আস্ত রাখবে না, আর আমিও তো এভাবে হুট করে। তমা, ওকে তোর রুমে নিয়ে যা। বারান্দায় দাঁড়িয়ে আছি, পাশে তানভীর। বলেছিলাম না সামনাসামনি দেখলে হয়তো আবারও আপনার প্রেমে পড়ে যাব। সত্যি আবারও আপনার প্রেমে পড়ে গেছি, আর আপনার নামটাও খুব সুন্দর, তিলোত্তমা। আসছে আর একজন, আবেগ প্লাস মোহ দেখাতে। অসহ্য। আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনার কোনো আপত্তি না থাকলে। এভাবে হুট করে আমি সোজা কথা বলতেই পছন্দ করি। আপনার কি কোনো রিলেশন আছে? আই মিন, কাউকে ভালোবাসেন? নিশ্চুপ হয়ে আছি, শুধু একটা নামই বারবার মনে পড়ছে, কাব্য। তাহলে কি আমি কাব্যকে সত্যি ভালোবাসি? কিন্তু কাব্য তো আমাকে ভালোবাসে না। দুদিনের মোহে আটকে ছিল ও, আর এখন চলেও গেছে। আর কিছু বলতে হবে না, আপনার নিশ্চুপ হয়ে থাকাতেই আমি উত্তর পেয়ে গেছি। অবাক হয়ে তাকালাম ওর দিকে। কি উত্তর পেল তানভীর? আর তিশার কথাই তো সত্যি, তানভীর দেখতে কাব্যর মতোই। কোন অজুহাতে এখন আমি বিয়েটা ভাঙবো? পছন্দ হয়নি বললে মামি শুনবে না, তিশা আমাকে আস্ত রাখবে না, আর এই বিয়েটা আমিও করতে চাই না। এখন কি করব? কিছু বলবেন নাকি? আমি আমার সিদ্ধান্ত সবাইকে গিয়ে জানিয়ে দিব। এই বিয়েটা আমি করতে। ফোন বেজে উঠল। তিশা ফোন দিয়েছে দেখে তাড়াতাড়ি রিসিভ করলাম। যদি এই বিয়েটা করিস তাহলে আমাকে হারাবি। তিশা, আমার কথা শোন। তিশা ফোন কেটে দিল। পিছনে তাকিয়ে দেখি তানভীর নেই। তানভীর আবার গিয়ে ও সিদ্ধান্ত জানিয়ে দিবে না তো? কী সিদ্ধান্ত নিয়েছে ও? আমি এই বিয়ে করতে পারবো না। দৌড়ে ড্রয়িং রুমে আসলাম। আসতে মনে হয় অনেক দেরি হয়ে গেছে। সবাই হাসছে আর মিষ্টি খাচ্ছে। তানভীরের দিকে তাকালাম, ও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তমা, ওনারা আজকেই বিয়ের কাজটা সেরে ফেলতে চান। মানে? হ্যাঁ, তোকে ওনাদের খুব পছন্দ হয়েছে, তাই আজকেই। কিন্তু আমি আজকে বিয়েটা করতে পারবো না। কেন? আপনার সাথে কথা বলে তো মনে হলো আপনি রাজি আছেন। একবারও কি আপনাকে বলেছি আমি রাজি? তা বলেননি, কিন্তু রাজি না এইটাও তো বলেননি। রাজি না বলতে চাচ্ছিলাম, তখনই তো ফোন বেজে উঠল, আর আপনি চলে এসে বলে দিলেন আজকেই বিয়ে করতে চান। আপনাকে আমার পছন্দ হয়েছে, শুধু তাই নয়, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তাই আজকেই বিয়েটা করতে চেয়েছি। কিন্তু আমি। তমা, হচ্ছেটা কি? মামি আমাকে টানতে টানতে রুমে নিয়ে আসলো। তমা, এমন করার তো কথা ছিল না। আজকেই যে বিয়ে হবে এটাও তো কথা ছিল না। আমি শুধু তোমার ভয়ে রাজি হয়েছিলাম, তাই বলে বিয়ে করতে হবে নাকি? কেন করতে পারবি না? ছেলেটা কোন দিকে কমতি আছে? তা বলছি না মামি, আমি বিয়েটা করতে পারবো না, বোঝার চেষ্টা করো। তুই বিয়েটা করবি, আর আজকেই করবি, তোর মামার দিব্যি। মামির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। মামাকে দিয়ে দিব্যি দিতে পারলো? এখন আমি কি করব? মামি আমাকে সবার সামনে নিয়ে আসলো। তমা রাজি হয়েছে, আসলে ছোট মেয়ে তো তাই। কোনো সমস্যা নেই, আপনারা বিয়ের আয়োজন করুন। সন্ধ্যা নেমে এসেছে তো, রাতেই বিয়ে হবে। ঠিক আছে। বোবার মতো দাঁড়িয়ে আছি, দু চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছে। মামি আমার সাথে এমন করতে পারলো? বিয়ে আটকানোর কোনো রাস্তা নেই। মামি দিব্যি দিয়ে দিয়েছে, তাও মামার। আজ বুঝি আমার বিয়েটা হয়েই যাবে। কাব্যর হাসিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, আর বোধহয় ওর মিষ্টি হাসিটা কখনো দেখতে পারবো না।